দেখো, পানির যে রিজার্ভ ট্যাঙ্কি আমাদের বাসা বাড়ির নিচে যেগুলো থাকে, এটা আয়তকার হয় না, নাকি আয়তকার হয়, এটা গোলাকার হয় না। ঠিক আছে, তো এই রিজার্ভ ট্যাঙ্কির সারফেসটা এই টাইপের হয়, বুঝতে পারছো? এই সারফেসের তুমি যদি বলো যে ভাই এদিক বরাবর দৈর্ঘ্য, তাহলে এ দৈর্ঘ্যকে এল দ্বারা লিখলাম, বা দৈর্ঘ্যকে আমি ধরো এ দ্বারা লিখলাম, আর এদিক বরাবর প্রস্থ এটারে বি দ্বারা লিখলাম। তাহলে এর তলা বা এর তলের ক্ষেত্রফলটা কত? নিঃসন্দেহে আমরা জানি এই ক্ষেত্রফলটা কত হবে, এ ইন্টু বি। এরকম একটা তল বিশিষ্ট রিজার্ভ ট্যাঙ্কি ধরে নাও এইভাবে খাড়া হয়ে এতটুকু উঁচু, ভূমি থেকে এতটুকু উঁচু। তাহলে তার উচ্চতা যদি আবার এ লেভেলের হয়ে থাকে, তাহলে এ লেভেল পর্যন্ত মোট আয়তন কত দখল করবে? তাহলে এইখানে যদি তার হাইটটা এইচ হয়ে থাকে, তখন আয়তনটা নিশ্চয় হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই তো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এরকম হলে তখন আয়তনকে এভাবে দিবা। হ্যাঁ, এখন তোমাকে যদি কুয়াতে কত পরিমাণ পানি আছে সরাসরি পানির ভর দিত, বিষয়টা খুব সিম্পল হয়ে যেত। কারণ এখান থেকে পানি তোলার সময় কৃতকাজের হিসাব যখন করবা, কৃতকাজটা হবে সবসময়ের জন্য আমরা যে বল প্রয়োগ করছি আর যতটুকু সরণ ঘটাচ্ছি এ দুটোর গুণফল। তা আমাদের প্রযুক্ত বলটা হবে পানি যে ওজন নিয়ে নিচের দিকে টান দিয়ে বসে আছে সেই পরিমাণ বল দিতে হবে। তো পানির ভর যদি এম হয় আর অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে সব মিলে এসে নিচের দিকে কত ওজন নিয়ে বসে আছে, এমজি। তাহলে আমাকে উপরের দিকে তোলার জন্য কত বল দিতে হবে, এমজি। আর এই এই পরিমাণ বল দিয়ে আমার যদি মোট এইচ পরিমাণ সরণ ঘটানো লাগে, অথবা এইচ না বলে সরণটাকে তুমি যদি এক্স নামে ডাকো, তাহলে আমার কৃত কাজ ওই এইচ বললে পারে এমজি এইচ, সরণ যদি এক্স বলি তাহলে এমজি এক্স। বুঝতে অসুবিধা? বাট কৃত কাজে সবসময় কি থাকবে, বল ইন্টু সরণ। বুঝছো? বল ইন্টু সরণ। এখন আমার সুন্দর কথা যে এম এর মানটা যখন সরাসরি উল্লেখ করে না, তখন তোমার কুয়ার আয়তন দিয়েছে। তাহলে কুয়ার আয়তনে, এই আয়তনের কুয়াতে কত কেজি পানি ধরেছে এটা বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে কি বের করা ফার্স্ট কাজ? ভর বের করা। বুঝছো? এখন কুয়া যেই গঠনেরই দিক, তুমি সেই গঠনের আগে আয়তন বের করবা, ওই আয়তনে কত পানি আছে সেটা বের করবা। এখন আমাদের এখানে কিন্তু ছোট ক্লাসের একটা তথ্য খুব সুন্দর কাজে লাগাবা, যে ঘনত্ব রো সমান কত, এম ভাগ ভি। তাহলে এম এর মানটা সরাসরি দেয়া নাই, কিন্তু পানির ঘনত্ব আমি জানি। বিশুদ্ধ অবস্থায় পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। মানে 1 মিটার কিউবের যদি একটা বক্স আঁকি, 1 মিটার বলতে এত বড়, ঠিক আছে? 1 মিটার বলতে জাস্ট এত বড়। হ্যাঁ, তাহলে এইরকম 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, এই টাইপের তাহলে একটা যদি বক্স বানাই, এই বক্সের মধ্যে কত কেজি পানি ধরবে, 1000 কেজি। তাহলে পানির ঘনত্ব যদি 1000 কেজি হয়, আর এই জায়গার আয়তনটা ধরে নাও যে 2 মিটার কিউব, কত ধরলাম, 2 মিটার কিউব। তাহলে আমার ভর নির্ণয় করার সময় সব সময়ের জন্যই যাবে রো এর সঙ্গে কি হয়ে যাবে, ভি গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে এই কুয়ার আয়তন নির্ণয় করাটা জরুরি কেন? আয়তন পারফেক্টলি যদি নির্ণয় করো, ওই আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করে দিলে কি পেয়ে যাবা, ভর পেয়ে যাবা। বুঝছো? ঠিক আছে। এখন তাহলে এই ভরের হিসাব করতে গিয়ে কুয়া যদি এরকম না দেয়, দেখো অ্যাজ ইউজুয়ালি কুয়া যেরকম দেয় সেটা কিন্তু আমি বলিনি। সব অঙ্কগুলোতে কুয়া দেবে সাধারণত কীরকম, সাধারণত সিলিন্ডার আকৃতির। বুঝতে পেরেছো? কুয়ার যেরকম গঠন হয় এরকম একটা সার্কেল নিচের দিকে চলে গেছে। মাঝে মাঝে এই টাইপেরও কিছু গাণিতিক প্রবলেম দেওয়া হয়, যেমন সুইমিং পুল তো এরকম বৃত্তাকার করে, দেখছো কি সুইমিং পুল কীরকম হয়, এরকম 4 কোণা। ভেরি গুড। তো এই সুইমিং পুলের, এবং কয়েকদিন আগে একটা সৃজনশীল অঙ্ক করিয়েছিলাম, কোন ব্যাচে মনে নাই, ওইখানে লেখা ছিল সাঁতার পুকুর। কি লেখেছিল, তাই না? তোমাদের ব্যাচে করিয়েছিলাম, লেখা ছিল সাঁতার পুকুর। সুইমিং পুলের বাংলা করেছেন। তো আজকে আমি ওই যে ওর হচ্ছে একটা প্রবলেম আছে, স্যারের বইতে বাংলা অনুবাদ করে ওই লাইনটা লিখতে গিয়ে এতই বিদিকিচ্ছি একটা অবস্থা। তো অনেক আগের কথা, আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম, কোনো একজন আমাদের খুবই হেল্প করতেন।
যে সে নোটগুলো প্রতি পরীক্ষার একদিন বা 2 দিন আগে বা পরীক্ষার আগের রাতে সে যে নোটগুলো তৈরি করেছে সে নোটগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে দিত এবং আমরা তখন ওইখান থেকে পড়ে টড়ে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছে তারা হচ্ছে পড়ে টড়ে পরীক্ষা দিতাম, বুঝছো তো। হতে পারে যে তার কাছে আরও উন্নত নোট আছে, আমাদের যেটা দিত একটা দুর্বল ভার্সন। তো ওইখানে এটুকু বাইরের কথা আর কি কেটে দিব। সেটা হচ্ছে যে একদিন আমার রুমমেট, ও ফিজিক্সের, আমরা 2 বন্ধু উঠেছিলাম একই রুমে। তো সে খুব পড়ুয়া আর আমি হচ্ছে মোবাইল ব্যবহার করি, এই করে রিল্যাক্সে থাকি, অত পড়তে ইচ্ছা হয় না। তো বলছে এই এখানে হচ্ছে জলের দেহ লেখা আছে, এটা মানে কি রে? তা আমি বললাম জলের দেহ কি টপিকের উপর পড়ছিস? বলছে জীববৈচিত্র্য। আমি বললাম কার নোট? বলছে অমুকের তৈরি করা নোট এটা। আমি বলছি তাহলে ওটা ওয়াটার বডি হবে, বুঝো নাই? তো বলছে আরে তাই তো। তো বললো তুই কীভাবে বুঝলি? আমি বললাম যে ও যেরকম চিন্তা করে সেরকমভাবে অনুবাদ করেছে। তাহলে ওয়াটার বডি মানে কি? অ্যাকচুয়ালি ওই যে সমুদ্র উপকূলের পাশে যারা থাকে, যা নেয়ার টু ওয়াটার বডি, মানে সমুদ্র উপকূলের কাছাকাছি, তো ওই ওয়াটার বডির বাংলা কি করছে? জলের দেহ। তো ওই রকম সুইমিং পুলের বাংলা কি হবে? বুঝছো? পৃথিবী সুন্দর। তা আমরা তাহলে এ টাইপের প্রথম দেখাইলাম, কারণ ওই সুইমিং পুলের একটা অঙ্ক দেখেছিলাম। তো সুইমিং পুলের আয়তনটা দেয়া ছিল এরকম, ধরো 6 × 5 × 4, 6 × 5 × 4, আয়তনটা কত হবে বলেন তো? 5 6 30, 4 30 100, 120 একক কি দিব? ঘনমিটার। ভেরি গুড, মিটার কিউব। এই সুইমিং পুলের দেখো এই বরাবর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, আর গভীরতা বা উচ্চতা যদি বলি কত? 4 মিটার, বুঝছো তো? এইখানে তাহলে তুমি যদি বলো যে মোট পানি কত আছে, তাহলে মোট পানির ভর, এই সুইমিং পুলের যে পানির ভর, অবশ্যই এই পানির ভরের মানটুকু তাহলে এরকম হবে এম সমান, জাস্ট এটা দেখানোর জন্য বলছি, এম এর মানটা হবে, তার আয়তন তো 120 আর ঘনত্ব কত? 1000। তাহলে এই 120-এর পরে আরও 3টা শূন্য, এত কেজি। এটার মিনিংটা কি? যে 1 মিটার কিউবের মধ্যে পানি ধরে 1000 কেজি, তাহলে 120 মিটার কিউব আয়তনে নিশ্চয়ই 120 গুণ। ওকে, এইভাবে জাস্ট পানির ভরটা বের করতে হবে, তাহলে পানির ভর বের করার কাজ শেষ। বুঝতে পারছো? হ্যাঁ না বুঝনি? পানির ভর বের করার কাজ শেষ। এখন কুয়া যদি এরকম ধরে নাও তোমার এ আকৃতি না দিয়ে, যদি এবার সিলিন্ডার আকৃতির কুয়া দেয়, অ্যাজ ইউজুয়ালি বহুকাল আগে যে কুয়াগুলো খনন করা হতো সেই কুয়াগুলো এরকম, হ্যাঁ, তাহলে এই উপরের সারফেসটা এরকম বৃত্তাকার দেখালাম। ওকে, নিচের সারফেসটাও কি থাকবে? এরকম বৃত্তাকার। বৃত্তাকার একটা গঠন, এই গঠনটাকে যদি আমরা এরকম দ্বিমাত্রিক করে একটু দেখে নিই, তাহলে বৃত্তাকার গঠনের এই মিডিল পয়েন্ট থেকে যে কোনো একদিকের দূরত্বটা যদি আর হয়, মানে ব্যাসার্ধ আর হয়, তাহলে আর ব্যাসার্ধের এই ক্ষেত্র বা এই জমিটুকুর পরিমাণটা হবে a = পাই আর ওই ব্যাসার্ধের স্কয়ার, তাই না? ঠিক আছে, তাহলে এটুকু ক্ষেত্র বা ক্ষেত্রের সাধারণ যদি তদ্ভব শব্দ বলি তাহলে কি? ক্ষেত। আরও যদি ভালো করে বলি তাহলে জমি, নাকি বলো? ক্ষেত্র মানে মনে করো না যেটা আলাদা কোনো একটা ম্যাথমেটিক্সের শব্দ। হ্যাঁ, যদি আরও সুন্দর করে বলতে চাও, ধরো যে আমার বাবা খেতে গিয়েছে কাজ করতে, কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমার বাবা কই, তাহলে আমি বললাম যে ক্ষেত্র দেখিতে গিয়েছে, বুঝছো না? ঠিক আছে, হয়েছে তো? তাহলে এই ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। স্যার এবার এটা যদি এরকম হয়ে থাকে যে এল দৈর্ঘ্যের একটা কুয়া বা এল গভীরতার একটা কুয়া, তাহলে এখানে টোটাল আয়তন কত? এই ক্ষেত্রটাকে পুরো একদম টপ টু বটম পর্যন্ত আমি যদি তুলে ধরি, নিয়ে যাই, তাহলে যতটুকু জায়গা দখল করবে সেটাই হচ্ছে তার আয়তন। বুঝতে পেরেছো? তাহলে পরে এই ক্ষেত্রকে আমি সরাতে সরাতে কোথায় পর্যন্ত নিয়ে যাব? এখান পর্যন্ত, তাহলে যতগুলো জায়গা দখল হলো সেটাই তার আয়তন। তাহলে আয়তন কত হবে স্যার? তাহলে আয়তন V = তখন হবে
এই ক্ষেত্রফলের সঙ্গে আবার গুণ হয়ে যাবে কি দৈর্ঘ্য, দেন পাই আর স্কোয়ার এল। এবার বলেন এখানে মোট যে পানি থাকবে সে পানির ভর এগেন কত হবে? পানির ভর তাহলে হবে ওই আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আলটিমেটলি এটা পাবো রো পাই আর স্কোয়ার এল। কারো যদি রো পরে লিখতে ভালো লাগে সে লিখবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে না? গুণ আকারে রাখবা তাহলেই হবে। তাহলে পানির ভর বের করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই দুই রকমের কুয়ার ক্ষেত্রেই আমরা পানির ভর এভাবে বের করব। এটা ছিল প্রথম কথা। আর জি নিয়ে কোনো ঝামেলা নাই, জি নিয়ে এই জায়গাতে কোনো ঝামেলা করে না। তবে কোনোদিন যদি জি এর মানটা এভাবে লিখে দেয় যে ধরে নাও জি এর মান 9.9 হবে, শুধু মনে রাখিও ফিজিক্সের একজন টিচার যখন তোমাকে একটা গাণিতিক প্রবলেম দিবেন তখন উনি নিঃসন্দেহে 7, 5 সব জানেন। উনি এটা জানেন যে জি এর স্ট্যান্ডার্ড মান 9.8 বা 8.1 এবং এই মানের চেয়ে জি এর মান কখনো বেশি হয় না, হইলে কি হয় কম হয়, কিন্তু কোনোদিন বেশি হয় না। তাহলে কোনোদিন যদি তোমারে বলে যে এই কুয়াটা ধরে নাও সেই পাহাড়ের উপরের কোনো একটা অঞ্চলের গল্প বলছে, তাহলে ওখানে হয়তো জি এর মান 9.7 দিল, তখন তুমি কত দিবা? 9.7। বাট অ্যাজ ইউজুয়ালি এটা এখন পর্যন্ত চেঞ্জ করে দেয় না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই কথাটা বলে রাখলাম, যা দিবে সেটা দিয়ে করবা। স্যার আরেকটা জিনিস থাকলো, কি নাম? এইচ। এই এইচকে আমরা বলবো সরণ। বাট এইখানে মনে রাখার জন্য তোমাকে বলে দিই যে আজকের মতো এই এইচকে এই জায়গাতে আমরা শুধুই বলবো ভর কেন্দ্রের সরণ। ভালো করে লিখে রাখবা, ভর কেন্দ্রের সরণ। এখন পর্যন্ত যেগুলো লিখে রেখেছি এই এলোমেলো জায়গাগুলো আমরা একটু ক্লিন করে ভর নির্ণয় শিখে ফেললাম। এবার ভর কেন্দ্রের সরণ নির্ণয় শিখব। ব্যাপারটা আমরা দুই দিক থেকে বলতে পারি। আমার কাছে মনে হয় আমি যে দিক থেকেই বলি তোমাদের জন্য হেল্পফুল হবে। শেষের দিক থেকেও বলা যায়, শুরুর দিক থেকেও বলা যায়। কেমন? এই কুয়ার যদি পুরোটাই পানি দ্বারা ভর্তি থাকে, আগে ধরে নিলাম পুরোটাই পানি দ্বারা ভরা আছে। এই পানি ভর্তি একটি কুয়ার পানি তোলার পদ্ধতি দুই রকম হতে পারে বলি আমি, ঠিক আছে? একটা পদ্ধতি বলেছিলাম যে জগ মগ বা বালতি দিয়ে খালি করা, আর আরেকটা হচ্ছে মোটর বা পাম্পের সাহায্যে খালি করা। হ্যাঁ, জগ মগ বা বালতি দ্বারা খালি করা। তা আমরা আজকে না হয় একটু ডিটেলসে দেখে নিই। দেখো, ভর কেন্দ্রের সরণ, টপিকের নামই দিলাম ভর কেন্দ্রের সরণ। দুইটা গল্প। প্রথম হচ্ছে জগ মগ বালতি খোরা বাটি বাটি দ্বারা খালি করা। এখানে শুধুই তোমাকে শেখানোর জন্য অনেক কথা বলছি। হ্যাঁ, এই জিনিসটা যখন করব, এইভাবে যখন খালি করব, তখন খেয়াল করো যে এই চিত্রের এই কুয়াটার টপ টু বটম পানি দ্বারা পূর্ণ। তা আমি কৃতকাজ হিসাব করতে জানি সবসময়ের জন্যই এই এম জি এইচ এভাবে। এখন এখানে মোট যদি পানি থাকে 500 কেজি, তাহলে এম এর মান 500। বুঝো, 500 কেজি পানি থাকলে এম এর মান 500। কুয়ার গভীর, আচ্ছা তাহলে আমরা একটা ভর ধরে নিলাম এম সমান কত কেজি? 500 কেজি। এটা আমরা শেখানোর সুবিধার জন্য। আর গভীরতাটা ধরে নিলাম ধরো 10 মিটার। তাহলে এল, এই গভীরতার মান কত ধরলাম? 10 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, 10 মিটার একটি গভীর কুয়া। তাহলে পরে ব্যাসার্ধ ওই অনুযায়ী ঠিকঠাক হবে। ব্যাসার্ধ দেয়নি,
এম এর মানটা যদি 500 হয়, জি এর মানটা যদি 9.8 হয়, কিন্তু এইচ এর মান এটা বসানোর ক্ষেত্রে গিয়ে একটু ঝামেলা তৈরি হবে তোমার। তবে ক্লাসটা করার পরে আর কোনোদিন ঝামেলা থাকার কথা না। জগ, মগ, বালতি, বাটি দ্বারা যদি খালি করো, তাহলে দেখো প্রথম যখন তুমি পানি তোলা শুরু করবা তখন কিন্তু এই উপর থেকে পানি তুলছো, নাকি বলো? জাস্ট পানিটারে এভাবে ধরছো, মানে মগে করে ভরে এভাবে ফেলে দিচ্ছ। আমি ধরলাম যে পানিকে জাস্ট কুয়ার বাইরে ফেলছো, উপরে তোলার কাজ করছো না। তাহলে এমনে ফেলছো। এখন বলো ওই পানিকে, প্রথম এই পানিগুলোকে ঠিক কত গভীর থেকে তুলছো, কত মিটার গভীর থেকে তুলছো? তাহলে সব উপরের পানিটার কিন্তু গভীরতা নাই, তাহলে টেন্স টু জিরো। এভাবে খালি করতে করতে কুয়াকে যখন আমি 1 মিটার খালি করে ফেলেছি, দেখো 1 মিটার খালি করেছো, তখন যে পানিগুলোকে তুলছে এবার তারাকে এই কুয়ার মধ্যে মোট কতটুকু উপরের দিকে নিয়ে যেতে হচ্ছে? তাহলে 1 মিটার গভীর থেকে তুলছো। তাহলে শুরুর পানিটা ছিল 0 মিটার গভীর থেকে, তারপরেটা 1 মিটার গভীর থেকে, তারপর যখন 2 মিটার খালি করা হয়ে যাবে তখন 2 মিটার নিচের পানিকে তুমি যদি নিয়ে যাও, তাহলে এই পানিগুলোকে কত মিটার নিয়ে যেতে হবে? 2 মিটার সরণ ঘটাতে হবে। তাহলে সমস্ত পানির ক্ষেত্রে কিন্তু সরণ একই নয়, বুঝলে? সমস্ত পানির ক্ষেত্রে সরণের মান এক নয়। তাহলে আমি কিভাবে সম্ভব যে মোট কৃত কাজ হিসাব করার সময় এই পুরো ভরকে আমি 10 দিয়ে গুণ দিয়ে দেব? পুরো ভর তো আর এই 10 মিটার গভীর থেকে নিয়ে যাচ্ছি না, উপরের গুলো 0, তারপরেটা 1 মিটার, তারপরেটা 2 মিটার, এ করতে করতে লাস্টের যে পানিটুকু তার আগে নিয়ে যাচ্ছি কত গভীর থেকে? 10 মিটার গভীর থেকে। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই এখানে গড় গভীরতা চিন্তা করতে হবে। কোনোটার গভীরতা 0, কোনোটার গভীরতা 1, কোনোটা 2, 3, 4, 5, অথবা আরও ছোট ছোট করে যদি ভাগ করতাম তাহলে 0, 0.1, 0.2 এভাবে, নাকি বলো? এই তো সরণ না? বুঝতে পারোনি? তুমি কি ভাবছো বলো? এটাই ভাবছো তো? না ক্লাস নিয়ে ভাবছো তো নাকি? আচ্ছা, তাহলে আরেকবার চিন্তা করো যে এখানকার এই পানি তুলছি এটা 0 মিটার গভীর থেকে, তারপর এটা 1 মিটার থেকে, তারপর এটা 2 মিটার থেকে। তাহলে আমি সমস্ত পানির ভরকে কিন্তু একই গভীরতা দিয়ে গুণ দিয়ে দিলে হবে না। লাস্টের এই পানিকে আমি 10 মিটার গভীর থেকে তুলছি, এটার জন্য শুধু 10 গুণ করতে পারবো এখানে, কিন্তু তার আগের যে পানিগুলো এখানকার, এটা তো 9 মিটার গভীর থেকে তুলেছি, তাহলে ওইটুকু ভরের জন্য আমি কেন 9 গুণ করব না? অবশ্যই 9 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাতে এবার পরিশুদ্ধভাবে এই কনসেপ্টটাকে তুমি যদি এখানে গাণিতিকভাবে লিখতে চাও, তাহলে অবশ্যই এই জায়গাতে উচ্চতাটা দিবা গড় উচ্চতা। শুরুর এই পয়েন্ট যদি হয় 0, শেষের এই পয়েন্টটা যদি হয় 10, তাহলে গড় উচ্চতা যদি বলো এই দুটোর মধ্যে, তাহলে গড় উচ্চতা h = 0 + 10 ভাগ কত? 2, তাহলে কত হইল? 5। বুঝতে পারছো? তুমি এই চিন্তা করতে পারো যে স্যার আমি গড় শুধু 0 + 10 কেন করব? তুমি যদি আরেকটু ইন্টেলিজেন্ট ওয়েতে চিন্তা করো যে স্যার আমি তাহলে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এভাবে করে মোট 10টা পয়েন্ট নিব। কয়টা পয়েন্ট নেব? তাহলে এরকম 10টা পয়েন্ট যোগ করে কত দিয়ে ভাগ দিবা? 10 দিয়ে। বুঝতে পারো নাই? হ্যাঁ, যতটা পয়েন্টের গড় করবা ঠিক তত সংখ্যা দিয়ে ভাগ দিবা না, না তো গড় হবে না। তাহলে আমি যদি ওইরকম 10 পয়েন্টে ভাগ করে 10 দিয়ে ভাগ দিই, আবারও রেজাল্ট কত পাবা? 5 পাবা। বোঝাতে পেরেছি? সো অ্যাজ ইউজুয়ালি সবাই এটা চিন্তা করে, তুমি যদি আরও ব্রড চিন্তা করো, এরকম 20 ভাগে যদি ভাগ করো, 20 দিয়ে ভাগ দিবা, কত পাবা? 5। ওকে, ব্যাস শেষ। তাহলে আমি এইখানে W সবসময় লিখবো mg, আর এই সরণটাকে দেবো গড় সরণ, ঠিক আছে? তো ওই এইচ দিয়েই যদি লিখি তাও আমি তার নাম দিয়ে রাখলাম কি? গড় সরণ। ওকে। 2 নম্বর পদ্ধতি যেটা, সেটা হলো পাম্প দ্বারা খালি করা। পাম্প দ্বারা কুয়া খালি করো। দেখো তুমি যদি ওরকম চিন্তা করো, বুঝতে পেরেছ যে আমি তো অবশ্যই একটু ভিতরে দিচ্ছি, ওইরকম চিন্তা করলে পারে তো করা যায়, কিন্তু তখন থিওরিটা আরো জটিল হয়ে উঠবে।
বাট কাজের মান একই পাবা, কাজের মান কি পাবা, একই পাবা। মনে রাখবা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময়ের জন্য সেম থাকবে, কারণ এটা কি বল, সংরক্ষণশীল বল। বালতি যখন নিচের দিকে ঠেসে ধরবা তখন খুব বেশি তোমার বল প্রয়োগ করতে হয় না, অটোমেটিক অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যায়। শুধু নিচ থেকে উপরে তোলার সময় কাজের মানটা কখন থেকে কাজ কাউন্ট হবে, আমি বালতি ঠেলতে 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 তার এই জায়গা পর্যন্ত নিয়ে গেছি, বুঝছো, বাট আবার তুলতে তুলতে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, এদিকে যদি কাজটা ঋণাত্মক হয় আর এদিকে যদি ধনাত্মক হয়, এখানে আসার পরে ওই কাজের যোগফল 0 হয়ে যাবে। হ্যাঁ, অতএব বেশি গভীরে নিয়ে গেছি বলে বেশি কাজ এরকম চিন্তা করার সুযোগ নাই। শুধু ভরটাকে তুললেই কাজ, ভর তোলার আগ পর্যন্ত কোনো কাজ নাই। ওকে, না তুমি যা বলতে চাও মোটামুটি বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ। হ্যাঁ, স্টুডেন্টরা তো অনেক কিছু চিন্তা করে। ভালো, আমরা কি চাচ্ছি এবার পাম্প দ্বারা খালি করতে। স্যার এই কুয়া থেকে পানি তোলার জন্য যখন পাম্প লাগাবেন তখন পাম্পের পাইপ নিশ্চয় এখান পর্যন্ত দিলে পারে পুরো কুয়া খালি হবে। পাম্পের পাইপ কোথায় দিতে হবে, এই রেড কালারের, তাহলে আমরা একটা পিভিসি পাইপ লাগাই দেব। হ্যাঁ, এই রেড কালারের পাইপ লাগাইলাম, পানির চাপে পাইপও আঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে আরো ক্লিন যদি আঁকতাম তাহলে সুবিধা হতো। ক্লিন যদি আঁকি এখানে তাহলে একটু দেখো, এই পানির মধ্যে দিয়ে ধরে নাও এই পাইপটা এঁকেছি আমি, সুন্দরভাবে এই পাইপকে দিতে হবে কোথায় পর্যন্ত, একদম একদম নিচ পর্যন্ত, দ্যাট মিনস এই বটমে যেতে হবে, তাই তো। এখন এই পাইপ দিয়ে পানি এনে যদি তুমি জাস্ট কুয়ার উপরে ফেলছো, এরকম চিন্তা করো। যত কেজি পানি থাকুক, তোমাদের জাস্ট মজা দেওয়ার জন্য না, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলি, সব উপরের এই পানিগুলো পাইপের এখান দিয়ে ঢুকে যাবে। ফুটা পাইপ কেউ লাগায়? সব উপরের এই পানিগুলো আসলে পাইপের কোথায় দিয়ে যাবে, নিচ দিয়ে। তাহলে নিচের গুলো প্রথমে প্রবেশ করা শুরু করলো, উপরের দিক খালি হচ্ছে, আবার ধরে নাও এর নিচে যারা পড়লো তারা আবার প্রবেশ করছে, উপরের দিক খালি হচ্ছে, খালি হতে হতে সব উপরের পানিগুলো একদম কোথায় চলে আসে, সেগুলো কোথায় দিয়ে যাবে, এই পাইপের নিচ দিয়ে প্রবেশ করে এদিকে যাবে। তাহলে বলো ওই পাম্পকে যে কাজ করতে হয়েছে, এখানকার 500 কেজি ভর যদি থাকে পানির, তাহলে 500 কেজি পানি আসলে কোথায় থেকে গিয়েছে, নিচ থেকে। এবার কি আর গড় গভীরতা হিসাব করার দরকার আছে, বুঝো নাই? 500 কেজিরই সরণ ঘটেছে কয় মিটার, 10 মিটার। বোঝাতে পেরেছি? কারণ সব পানি কোনখান দিয়ে প্রবেশ করে উপরে গিয়েছে, এর নিচ দিয়ে প্রবেশ করে। তাহলে 500 কেজি পানিরই সরণ হয়েছে 10 মিটার করে। এবার কিন্তু কৃতকাজকে ডিরেক্ট mgh গুণ করে দিতে পারি, মানে mgর সঙ্গে 500 × 9.8 ইন্টু কত লিখে দিতে পারি, 10। এবার কিন্তু আর গড় সরণের দরকার নাই, বুঝলে? বাট সরি টু সে, যে সমস্ত বইপত্রে আমাদের এখানে কিন্তু আর 10 দিয়ে গুণ করা নাই। ওই যে ম্যানুয়াল পদ্ধতিতে যেরকম গড় সরণ, এখানেও কি দেওয়া আছে গড় সরণ। আরেকবার বলবো, হ্যাঁ আরেকবার বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো এর মধ্যে। বলো ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি? ওখানে তাহলে গড় সরণের ব্যাপারটা কিন্তু যৌক্তিক ছিল, কিন্তু এখানে গড় সরণটা কি আর যৌক্তিক? সমস্ত ভরের পানি কোথায় দিয়ে যাচ্ছে, তাহলে পুরো 500 কেজি পানি যদি থাকে, 500 কেজির সঙ্গে জি গুণ করলাম, 9.8 গুণ করলাম, আর সব পানি কিন্তু সরণ ঘটেছে কোন জায়গা থেকে, এর নিচ থেকে এ 10 মিটার উঁচুতে। তাহলে সমস্ত পানির জন্য সরণের মান কত দিয়ে দেব, 10। 5 দেওয়ার তো দরকার ছিল না। বাট খেয়াল রাখবা, অলরেডি ফিজিসিস্টরা যেভাবে চালাচ্ছে সেটা মোটর লাগাও আর ম্যানুয়ালি কাজ করো, যেভাবেই করো এইভাবে চিন্তা করে কাজটা করা হয় যে সমস্ত পানি যদি একটা সলিড বডির মতো ধরো, তাহলে এই সমস্ত পানির একটা ভর কেন্দ্র আছে নাকি বলো,
কোথায় সে পানিটুকু সঞ্চিত আছে? তার ভর কেন্দ্রে। তাহলে এই ভর কেন্দ্রে যদি ধরে নাও যে 500 কেজি পানি সঞ্চিত আছে মানে মিডিলে, তাহলে আমি 500 কেজি পানিকে জাস্ট এখান থেকে তুলে ফেলছি, মানে তার ভর কেন্দ্র এখান থেকে এখানে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি। তাহলে ভর কেন্দ্র যদি মিডিলে থাকে তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু হবে? এই 10 মিটার গভীর হলে পারে 10 মিটার গভীরের মিডিলটা কয় মিটার উচ্চতায়? 5 মিটার। তাহলে ভর কেন্দ্র থেকে যদি আমি পানিকে তুলছি বলে ধরে নিই, তাহলে পরে কয় মিটার আর উপরে নিয়ে যেতে হবে? 5 মিটার। দ্যাট মিনস এ গড় সরণের সমান। তখন এখন হচ্ছে আমরা এটাকে চিন্তা করবো সবসময় ভর কেন্দ্র যেখানে রয়েছে পানির, সেখান থেকে পানিটাকে তুলে নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? কোথায় থেকে সরণ বিবেচনা করব? ভর কেন্দ্র থেকে। তাহলে এটা তুমি ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য বললাম, বাট এটা কোনোদিন ইউজ করতে পারবে না। এটা ইউজ করলে তোমার মার্ক 0 হয়ে যাবে। বুঝলে তো? এটা শুধু তোমাকে ক্লিয়ার করার জন্য বললাম। বাট এটা ইউজ করতে পারবে না। আমরাকে চিন্তা করতে হবে সবসময় পানিটা কোথায় আছে? ভর কেন্দ্রে। কোথায় থেকে তাহলে পরে আমরা পানি তুলবো? ভর কেন্দ্র থেকে। মনে থাকবে? এজন্যই এটাকে লিখে দিয়েছি কি? ভর কেন্দ্রের সরণ। তাহলে বলো ভর কেন্দ্রের সরণ এক্ষেত্রে কত দিব? 5 দিব। ভর কেন্দ্রের সরণ আর গড় সরণ বলতে গেলে একই হবে, তাহলে এটা দিব 5। মাথার মধ্যে কি জট লেগে গেছে কিনা? অবশ্যই ভর কেন্দ্রের সরণ দিয়ে করবা, হ্যাঁ, বা গড় সরণ দিয়ে করবা। ঠিক আছে? এটা শুধু শেখানোর জন্য বললাম যে পাম্প লাগালে তুমি ব্রিলিয়ান্ট ওয়েতে চিন্তা করলে সমস্ত পানিকেই তুলছি আমি নিচ থেকে, বুঝছো? তাহলে 10 দিয়ে গুণ হওয়া উচিত ছিল, কিন্তু এটা আমরা সবসময় কি আমরা উচিত কাজ করব? হ্যাঁ, মাঝে মাঝে অনুচিত কাজও করব। তাহলে পাম্প দ্বারা খালিকরণের ক্ষেত্রে আলাদা হওয়ার কথা ছিল, তো আমরা এভাবে মেনে নিয়েছি। এবার আমরা সরাসরি একটা হচ্ছে গাণিতিক প্রবলেম টাইপের বিষয় দিয়ে এই জিনিসটা শেখার চেষ্টা করব। দেন কুয়া খালি মানে পুরো পুরো ভর্তি থাকলে কীরকম হবে, মানে পরিপূর্ণ থাকলে, অর্ধেক যদি পূর্ণ থাকে তাহলে কেমন হবে, 4 ভাগের 1 ভাগ যদি পূর্ণ থাকে তাহলে কেমন হবে, এগুলো একটু দেখব। তাহলে এই জায়গা পর্যন্ত তুমি যা শিখে থাকলা তার সঙ্গে আরেকটু অ্যাটাচ করলে শেখাটা শেষ হয়ে যাবে। লেখো আর ব্যাসার্ধের এবং এল গভীরতার একটি কুয়া পানি পূর্ণ আছে। কুয়াটি খালি করার জন্য একটি পাম্প লাগানো হলো। আরও কিছু গাণিতিক প্রবলেম যখন আমরা প্র্যাকটিস করব তখন পুরোটা ক্লিয়ার হব। এখন তোমাকে যেটা দিলে তুমি একটু মাস্টার হয়ে উঠবা সেটুকু দিই। 1 নাম্বার কোশ্চেন, পাম্পটি দ্বারা কুয়ার অর্ধেক পানি তুলতে কৃত কাজ কত? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে অর্ধেক পানি তোলার পর পাম্পটি
কিছুক্ষণ বন্ধ রাখা হলো, তারপর বাকি অর্ধেক পুনরায় তোলা হলো। এক্ষেত্রে কৃত কাজ কত? দূরে থাক, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের ক্ষেত্র তৈরি করা সম্ভব। তো প্রত্যাশা করব যে তুমি এই ক্ষেত্রগুলো কিভাবে তৈরি করা সম্ভব এটা তুমি বুঝলে তখন তুমি অ্যান্সারটা যথাযথভাবে করতে পারবা। স্যার, আমরা কত ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের এবং এল গভীরতার একটা কি দিয়েছে, পানিপূর্ণ কুয়া। কুয়াটি খালি করার জন্য একটি পাম্প লাগানো হলো। তো পাম্পটি দ্বারা কুয়ার অর্ধেক পানি তুলতে কৃত কাজ কত? পাম্প লাগিয়েছি খালি করার উদ্দেশ্যে, পুরো পানি তোলার কথা বলিনি। কতটুকু তোলার কথা বলেছি? অর্ধেক। অর্ধেক পানি তোলার পরে পাম্পটি কিছুক্ষণ বন্ধ রাখা হলো। তোমাদের হয়তো যে গাণিতিক প্রবলেম চোখের সামনে আসবে, সেখানে পাম্প নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা যে পাম্পটা লাগিয়েছি এটা দামি, পাম্প নষ্ট হয় নাই। আমরা ইচ্ছা করে কি করেছি, বন্ধ করেছি। যে পাম্প চালাচ্ছিল সে ধর না এই সময়টুকুর মধ্যে না চা খেতে গেছে নাকি? হ্যাঁ, তোমাদের কারো মনে হতে পারে যে চা না খেয়ে ও বিড়ি খেতে গেলে কি সমস্যা। যাই হোক, কি করা ছিল, এটা বন্ধ করা ছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপর বাকি অর্ধেক পুনরায় তোলা হলো। এক্ষেত্রে কৃত কাজ কত? তাহলে আগের অর্ধেক তুলতে কাজ যত, পরের অর্ধেক তুলতেও কাজ হ্যাঁ তত তত হবে। তাহলে দেখছো, পরের অর্ধেক তুলতে কাজ তত হবে না। আগে তাহলে এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা মাথায় রেখেছো তো? এটা আগে মাথায় রাখবা যে পরের অর্ধেক তুলতে তত কাজ হবে না। তো যার এই কনসেপ্টটাই নাই, সে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করে কুল করতে পারে না। আর আমরা শুধুমাত্র এতটুকু চিন্তা করে দিই যে যার এই কনসেপ্টটা আছে সে সামহাও অঙ্কটা ঠিকঠাক করতে পারবে। বুঝছো? ওকে, আসো প্রথম গল্প। একটা কুয়া এঁকে ফেলি। পরীক্ষার হলে তুমি না আঁকলেও চলবে। হ্যাঁ, তুমি শুধু পারফেক্টলি অ্যান্সার করতে পারলেই হবে। আর যদি পারফেক্টলি অ্যান্সার করতে না পারো, তুমি যত সুন্দর কুয়ায় আঁকো মার্ক দিবে না, ঠিক আছে? অনেক কষ্ট করে কুয়া খনন করেছে কিন্তু মার্ক শূন্য। হয়েছে? যদি আর ব্যাসার্ধ হয়, এটাও খেয়াল করবেন যে আপনাকে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে। যদি ব্যাস বলতো তাহলে তার অর্ধেক করে ক্ষেত্রফল নির্ণয় করতাম, নাকি বলো? ঠিক আছে, তাহলে ব্যাস বললে পারে সাবধান থাকিও। তাহলে আর ব্যাসার্ধ, ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এল দৈর্ঘ্য, আর একটু সুন্দর যত্ন করে আঁকি এটা, এল দৈর্ঘ্য বা এল গভীরতা, তাহলে আয়তন কত? পাই আর স্কয়ার এল। এইচ বলবা না, কত বলেছি? এল। তাহলে সব মিলিয়ে এখানে পানির ভর এম ইজ ইকুয়াল টু কত? পাই আর স্কয়ার এল। এটুকু হলো আয়তন। আয়তনের সঙ্গে কি গুণ হবে? ঘনত্ব, তাহলে রো। ঠিক আছে, এটুকু হলো ভর। এবার প্রথম অর্ধেক পানি যখন তুলব তখন খেয়াল করো যে ভর কেন্দ্র অবস্থান করছে কোন জায়গায়? মিডিলে। তাহলে ভর কেন্দ্র যদি মিডিলে অবস্থান করে তাহলে এল দৈর্ঘ্যের মিডিল মানে হচ্ছে নিচের দিকে এল ভাগ 2। তাহলে এখান থেকে আমাকে পানি নিয়ে যেতে হবে, আর বাকি কতটুকু উচ্চতায়? বাকিটুকু হলো এল বাই 2। দ্যাট মিনস তুমি যদি বলো যে আমার কৃতকাজ ডব্লিউ সমান, বা এটাকে W1 লিখলাম, প্রথম অংশের কৃতকাজকে কি লিখলাম? W1। তো এইটা তো নিশ্চয় mgh, তাই তো? তো এম এর মান পেয়েছো, জি এর মান আছে, এইচ এর মানটা ভরকেন্দ্রের সরণ,
সেই ভর কেন্দ্রের সরণটিকে যদি তুমি খুব ভালো করে থিওরিটিক্যালি লিখতে পারো তাহলে লিখবা, আর নাহলে ডিরেক্ট মানটা বসাবা। বুঝছো? ভর কেন্দ্রের সরণটা কতটুকু হবে? ভর কেন্দ্রের সরণ হবে টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেই এল থেকে ভূমি থেকে ভর কেন্দ্রটা কত উচ্চতায়? L/2। তাহলে ভূমি থেকে যদি L/2 উচ্চতায় হয় তাহলে এদিকে আর নিয়ে যেতে হবে L-L/2। এই যে তোমাকে একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ, একদমই কষ্ট পাবা না আমার কথায়। এই L/2 এটা নিচের দিকের L/2 না উপরের দিকে? ঠিক করে বলো। এই যে এই L/2 কোন দিকের এটা বুঝতে হবে। বুঝতে? তোমারে আমার হাতে খাতা আছে, অনেক খাতা, ব্রিলিয়ান্টদের খাতা, ওই খাতাগুলো নিয়ে এসে দেখাবো। তারা শিখেছে যে দুটো L/2, বাট যখন কুয়া অর্ধেক খালি করার পরে যখন হিসাব দিয়েছে তখন ও লিখেছে এটা L/4, টোটাল এইচ এর মান দিয়েছে L/4, মানে ও বুঝতে পারেনি কোন দিকের L/2 হবে। আচ্ছা, কথাটা ক্লিয়ার করি যে স্যার ভর কেন্দ্র হবে সব সময়ের জন্য ভূমি থেকে হিসাবটা হবে। ভর কেন্দ্রের উচ্চতা হিসাব হবে কোথায় থেকে? তাহলে ভূমি থেকে যদি L/2 উচ্চতায় ভর কেন্দ্র হয় তাহলে এখান থেকে পানিকে সরায় নিয়ে যেতে হবে আর কত? L/2। তাহলে ওই সরণের মানটা হবে মোট দৈর্ঘ্য L থেকে এর নিচের L/2 বাদ দিলাম, তাহলে 1 থেকে যদি হাফ বাদ দিই তাহলে কত থাকবে? আর হাফ। ঠিক আছে, এই সরণের মান কত দিলাম তাহলে? L/2। ভালো, এখন আমরা এখানে মানগুলো বসাই। এম এর মান বসাও আগে, পাই r² L রো, তার সঙ্গে কি হবে? জি। আর এইচ এর মানটা কত হবে? L/2। বুঝতে পারছো? কি করলে? ওই গড় আর একই তো, এটা 0 বিন্দু আর এটা কত বিন্দু? L। তাহলে গড় সরণ H সমান সমান 0 প্লাস L/2, আলটিমেটলি L/2 হয়েছে। একই আসবে না? বুঝতে পারছি যে তুমি কি বলতে চাচ্ছ। গড় করলে এরকম হবে। হ্যাঁ স্যার, এবারে এখানে মানগুলো যদি দেয়া থাকে তখন মানগুলো বসায় দিয়ে এই কাজের মানটা পেয়ে যাবেন। হয়েছে? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এবার আসো। দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ হিসাব করব। পানি কি করেছি আমরা? অর্ধেক অলরেডি তুলে ফেলেছি। এখন তোমারে একটা ছোট্ট কথা বলি, যে অলরেডি ওই জায়গাতে একটা জিনিস ভুল হয়ে আছে, কিন্তু তুমি আমি এখন ওই ভুলটা সংশোধন করিনি। কতটুকু পানি তুলেছি? অর্ধেক। তাহলে এখানে কিন্তু যে পানিটার পরিমাণ দিয়েছি এটা পুরো আয়তনের পানির পরিমাণ দিয়েছি, নাকি বলো? পুরো আয়তন গুণ করা আছে, কিন্তু এখান থেকে আমি কতটুকু তুলেছি? তাহলে অর্ধেকটুকু তুলতে কাজ নিশ্চয় অর্ধেক হবে। তাহলে অর্ধেক পরিমাণ তোলার জন্য পানির যে টোটাল ভর দাঁড়িয়েছে পাই r² L রো, তাহলে তাকে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ হবে। বুঝতে পেরেছ? পানি যদি এখানে সব মিলিয়ে এই আয়তনে 1 লক্ষ কেজি তৈরি হয়, তাহলে 1 লক্ষ কেজি তোলার গল্প তো বলিনি, বলেছি কতটুকু? তার অর্ধেক। তাহলে 50,000 কেজি, তাহলে এই মানের কত হবে? অর্ধেক হয়ে যাবে। বুঝলে তো? ঠিক আছে, পুরো আয়তন দিয়ে পানির ভর হিসাব করেছো, কিন্তু তার অর্ধেক তুলতে বলেছে, তাহলে অবশ্যই সে মানটাকে কি করে দেবা? হাফ দিয়ে গুণ করে দিবা বা 2 দিয়ে ভাগ করে দিবা, যা করতে পারো করো। ওকে, এবার বললো অর্ধেক পানি তোলার পর পাম্পটি কিছুক্ষণ কি রাখা আছে? বন্ধ রাখা আছে। তারপর বাকি অর্ধেক পুনরায় তোলা হলো, এক্ষেত্রে কৃত কাজ কত? ঠিক আছে, বলেন তো স্যার। তাহলে অর্ধেক পানি অলরেডি তুলে ফেলেছি। অর্ধেক পানি তুলে ফেললে এই জায়গাটুকু অর্ধেক খালি হয়ে গেছে। অর্ধেক খালি হয়ে গেলে পানির লেভেল এবার এখানে, নাকি? এই লেভেলে পানি আছে। বলেন পানি এবার কতটুকু তাহলে ভর্তি আছে? অর্ধেক। তাহলে এই অর্ধেক পানি যদি হয়, তাহলে এই অর্ধেক পানির ক্ষেত্রে তুমি যদি ভর হিসাব করতে যাও, এগেন ভরের মানটা কত পাবা? এই পাই r² L রো, এই ভরের আবার কত হবে? অর্ধেক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ হবে, ভরের মান হবে পাই r² L রো ভাগ কত? 2, বাকি অর্ধেক। ঠিক আছে না? তার সঙ্গে গুণ হবে জি। এবার হচ্ছে এই সরণের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে। সরণের মানটা চেঞ্জ হয়ে যাবে, ভর কেন্দ্রের সরণ চেঞ্জ হয়ে যাবে। পানি এখন কতটুকু আছে? অর্ধেক। তাহলে অর্ধেক যদি পানি থাকে তাহলে ভর কেন্দ্র কত উচ্চতায় হবে?
এখন কিন্তু পানির পরিমাণ টোটাল এল দৈর্ঘ্যব্যাপী নাই, কত আছে L/2। তাহলে এই দৈর্ঘ্য পরিমাণ যদি পানি থাকে দ্যাট ইজ L/2, তাহলে অবশ্যই ভর কেন্দ্র হচ্ছে তারও মিডিলে, নাকি বলো? তাহলে এটা কতটুকু হবে, এই উচ্চতাটা L/4, তারও অর্ধেক যদি করি L/4, নাকি বলো? অর্ধেকের অর্ধেক করলে কত হয়, 4 আনা, বুঝছো তো? তাহলে বলো এবার তাকে স্মরণ ঘটাতে হবে, এই জায়গাতে সমস্ত ভর আছে, এখান থেকে নিয়ে যেতে হবে এখানে, এই জায়গাতে সমস্ত ভর আছে, এখান থেকে নিয়ে যেতে হবে এখানে। তাহলে এদিকে যদি এল এর 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে এদিকে এল এর 4 ভাগের 3 ভাগ আছে, এদিকে যদি 4 ভাগের 1 ভাগ হয়, এদিকে 4 ভাগের, তাহলে এবার এই এইচ এর মানটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, নাকি বলো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এইচ এর মানটা যদি তাকে আমি এইচ প্রাইম বলি, তাহলে অবশ্যই এইচ প্রাইমের মানটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা একদম রেড মার্ক করে লিখে দিচ্ছি যে এই এইচ প্রাইমটা হবে মোট দৈর্ঘ্য এল থেকে বাদ যাবে ভর কেন্দ্রের উচ্চতা L/4। এখন এটা তুমি লসাগু করেও বিয়োগ করতে পারো, আর আমি এটা বুঝি যে এক অংশ থেকে বাদ দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, তাহলে থাকবে 4 ভাগের 3 ভাগ, নাকি বলো? 4 ভাগের 3 ভাগ, তাহলে এল কে 4 ভাগ করলাম আর 3 দিয়ে গুণ দিলাম, তাহলে এটার নাম হলো 4 ভাগের 3 ভাগ। তুমি লসাগু করলে তো তাই হবে। আচ্ছা, তাহলে বলো আলটিমেটলি কত হবে, পাই r² L রো ভাগ 2 ইন্টু জি ইন্টু এটা কত গো, 3L/4। ওই যে আমি তোমাদের একটু আগে বলছিলাম না দুঃখের কথাটা, ওই দুঃখের কথাটা ছিল যে এইখানকার এই স্মরণটাকে ও লিখেছে L/4, ও লিখেছে L/4। অ্যাকচুয়ালি ও যেটা চিন্তা করেছিল যে আগের বারে ভর কেন্দ্র যত পেয়েছে উপরের দিকে স্মরণও তো তত মিডল পয়েন্টে ছিল, তাহলে L/2 দিয়ে শিখেছে। পরের বারে ভর কেন্দ্র পেয়েছে ও L/4, ও মনে করেছে ওই L/4 দিয়ে গুণ দিতে হবে, না, পানিটা এখন এখানে আছে, এখান থেকে নিয়ে যেতে হবে এখানে, তাহলে স্মরণটা এই জায়গাটুকু, কেমন, স্মরণটা এই জায়গাটুকু, ভর কেন্দ্রের উচ্চতা গুণ হবে না, ভর কেন্দ্র থেকে যতটুকু সরিয়ে নিয়ে যেতে হবে কুয়ার ভিতরে ততটুকু গুণ হবে, নাকি বলো? আচ্ছা, এটা পেয়েছো, এই হলো। এবার বলো দুই ক্ষেত্রে কাজের মান কি একই হবে? দুই ক্ষেত্রে কাজের মান একই হবে না, অবশ্যই। এখানে দেখো এই যে এটা L/2 আর এটা 3L/4, এখানে যদি আমি এটা 2 লিখতে চাই, এটা যদি 2 লিখতে চাই তাহলে এটা কত হবে, মানে এটার সঙ্গে আমি এটা মিলাতে চাই, হ্যাঁ, তাহলে এখানে যদি এখানে 2 লিখতে চাই, তাহলে 2 লিখতে চাই মানে এটা অর্ধেক করলাম, এটা অর্ধেক যদি করি, না 4টা থাকুক, তোমাদের পরে বোঝাই, আমি আর কিছু চাচ্ছি না, আগের কাজের তুলনায় পরের কাজ যে বেশি সেটা বলতে চাচ্ছি, বুঝতে পেরেছো? পরের কাজ বেশি না, তাহলে এ মানটুকু ঠিক আছে, জি ঠিক আছে, আর এটা ছিল L/2 আর এটা হলো 3L/4, এবং তুমি চাইলে পারে এটা হিসাব করতে পারো যে যদি মোট 10 মিটার দৈর্ঘ্য হয় তাহলে L/2 এর মান হবে কত, 5, বাট 3L/4 এর মান কত হবে, 7.5। এ আল্লাহ, 3 × 10, এল এর মান 10 ভাগ কত, 4, তাহলে 3 × 10 = 30 ভাগ 4, ঠিক আছে, 4 × 7 = 28, আর 2কে ভাগ দিব 4 দিয়ে, তার মানে 5, কত মিটার হবে? তাহলে আগের যে মান 5 তার চেয়ে এটা একটু বেশি, কয় গুণ বেশি, 1.5 গুণ, তাহলে কাজ করতে হবে আগের 1.5 গুণ। কি কোথায়, না, অর্ধেক পানি তুললেও তখন ভর কেন্দ্র যেখানে ছিল ওই জায়গা থেকে পানি তোলা শুরু করেছো, মাথায় থাকবে, যেখানে ভর কেন্দ্র ছিল ওখান থেকে পানি তোলা শুরু করেছো, অতএব স্মরণের মানটা এটা হবে, দেন অর্ধেক তুলে তুমি থেমে গেছো, বুঝলে না বোঝানি? পানি কোথায় অবস্থান করছিল, মিডিলে, অতএব ভর কেন্দ্রের স্মরণ দিবা L/2, মনে থাকবে, তারপরে থেমে গেছো, থেমে গেছো। এই হলো কুয়া থেকে পানি তোলার কনসেপ্ট। এবার তোমাদের একটা ছোট্ট কাজ দিই, জাস্ট মান দিয়ে দিই, জাস্ট 1 মিনিটের মধ্যে লিখবা, যাও লাগবে, খাওনি, রাতে বাইরে খেয়েছিলা, যদি তোমার যাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে যাও, হ্যাঁ, আর যদি থাকতে পারো তাহলে থাকবা, কোনো অসুবিধা নেই। তোমার যে তোমার যেন কোনটাই সমস্যা ছিল,
প্রথমটা ভেরি যাও। তোমাদের একটা ছোট্ট কাজ দিই, 20 মিটার গভীর একটি কুয়াতে এক তৃতীয়াংশ এখানে এক তৃতীয়াংশ না দিয়ে 2/3 দাও প্লিজ। 2/3 পানি পূর্ণ আছে। পানির মোট ভর পানির মোট ভর 1200 কেজি দিলাম। খুবই চিকন কুয়া নাকি? কোনো পাম্প দ্বারা সম্পূর্ণ পানি তুলতে কাজ কত হবে? ওকে, তুমি এটা অ্যান্সার বললা নাকি? কত বললা? 800 জুল। আচ্ছা দেখি আরো কেউ বলুক। ওকে, দেখো এই শোনো, এটাও যদি থিওরি আকারে শিখাইতাম তাহলে তুমি শিখতা, কিন্তু বাড়িতে গিয়ে আর প্র্যাকটিস করতে না। তাই তোমারে কাজটা দিয়েছি, এবার আমি শিখাবো। তাই হ্যাঁ, কুয়ার গভীরতা কত গো? কত? 20 মিটার। হ্যাঁ, কুয়ার গভীরতা 20 মিটার, একদম লিখে দিলাম 20। কুয়ার কতটুকু পানি পূর্ণ আছে? 2/3। এই শব্দগুলোর মানে বুঝতে হবে। হ্যাঁ, বাংলা মানে আগে বুঝতে হবে, তারপরে কথা। তাহলে এটারে মোট 3 ভাগ করে তার 2 ভাগ কি থাকবে? পানি পূর্ণ। 3 ভাগ করে কয় ভাগ? 2 ভাগ। তাহলে এটারে 3 ভাগ যদি করি সমান 3 ভাগে, এটা এটা আর এটা। হ্যাঁ, তাহলে এতটুকু জায়গা পানি পূর্ণ আছে। ওকে, এদিকে তাকাবা সবাই। তুমি তোমাদের দিকে একটু তাকাই, সবাই এদিকে লক্ষ্য করছো তো? হ্যাঁ, তোমরা লুডো খেলেছো সবাই লাইফে? হ্যাঁ, তো নিজে যখন চালবা লুডো, নিজে যখন তুমি হচ্ছে ডায়াস ফেলবা, তখন যদি একটু এলোমেলো তাকাও তাও সমস্যা নাই, কিন্তু প্রতিপক্ষ যখন ডায়াস চালবে তখন অবশ্যই তার দিকে কী করতে হবে? তাকায় থাকতে হবে, নাহলে ওর পড়লো 1 আর ও নিয়ে নিল 5, তোমার গুটি টুটি তো সব খেয়ে ফেলবে। আর যদি তার ইমানের প্রতি ভরসা থাকে তাহলে না তাকালেও চলবে। তাহলে এখন আমি গুটি খেলছি, বুঝছো? একটু আমার দিকে তাকাবা। ওই বাচ্চু, এই যে বাচ্চা, এদিকে। 20 মিটার গভীরতার কতটুকু যেন পানি পূর্ণ? 2/3। তাহলে পানি পূর্ণ যে অবস্থা এইটুকুই হচ্ছে 2/3। এবার তুমি বলো তার ভর কেন্দ্র আবার কোথায় হবে? তারও কোথায়? অর্ধেকে। তা আমি থিওরিটিক্যালিও চিন্তা করতে পারি, আবার ধরুন এই সংখ্যা দিয়েও লিখতে পারি। সব মিলিয়ে আমি যদি বলি যে স্যার এখানে মোট দৈর্ঘ্যকে যদি আমি এল লিখি, তাহলে পানি পূর্ণ যে অবস্থাটা সেটা হচ্ছে এলকে 3 ভাগ করে তার 2 ভাগ আছে পানি পূর্ণ। 3 ভাগের কয় ভাগ পানি পূর্ণ? 2 ভাগ। তাহলে ভর কেন্দ্র হবে তারও মিডিলে। এই হাওয়া বাতাসের ভর কেন্দ্র হিসাব করবে না, শুধু পানি যেখানে আছে, ভর যেখানে কন্টেন্ট করে তার ভর কেন্দ্র হিসাব হবে নাকি বলো? তাহলে অবশ্যই এটুকুর মিডিলে কি থাকবে? ভর কেন্দ্র। তো এই ভর কেন্দ্রের উচ্চতাটুকু চিন্তা করো, ভর কেন্দ্রের উচ্চতা হবে, তাহলে তারও অর্ধেক করলে কত হবে? এটারও অর্ধেক মানে হাফ দিয়ে গুণ নাকি বলো? হাফ দিয়ে গুণ না, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ আর হাফ দিয়ে গুণ। তাহলে স্যার অবশ্যই এর দৈর্ঘ্যটা হবে 12/6।
12/6। তাহলে পরে টোটালে এই দৈর্ঘ্যটুকু হলো 12 এই একজনও কথা বলবো না, 12 কত হবে 6। এটুকু যদি 12/6 হয় তাহলে এখান থেকে আমি এবার এই জায়গা পর্যন্ত সরণ ঘটাবো। তাহলে আমার সরণ এইচ এর মান, ভরকেন্দ্রের সরণ এইচ এর মান এল থেকে বাদ যাবে 12/6। ভালো কথা। তাহলে 6/2 যদি বাদ দিই এক অংশ থেকে, তাহলে 6/4 থাকে। 6 কত ভাগ থাকে? 4 ভাগ। তাহলে এই মানটা হবে এলকে 6 ভাগ করে কয় ভাগ হবে? 4 ভাগ। ঠিক আছে, তুমি লসাগু করে আর যেমনে করে করতে পারো, বাট আমরা তো খাতা দেখার সময় দ্রুত দেখতে হবে নাকি বলো? তখন আমরা চিন্তা করি যে এল থেকে 6/2 যদি বাদ দিই তাহলে কয় ভাগ থাকবে? 6/4 ভাগ। বুঝলে? আচ্ছা, এটুকু হলো ভরকেন্দ্রের সরণ। এবার কৃতকাজ ডিরেক্ট লিখে দেব। আমার ভর দিয়ে দিয়েছি কত? 1200। জি এর মান কত? 9.8। তার সঙ্গে এইচ এর মান গুণ হবে। এখন এল এর মান তো আমার জানা কত? 20। তাহলে এল এর মান যদি 20 হয় তাহলে 4 গুণ 20 ভাগ কত? 6। কাটাকাটি করো, এটা 2 এটা 3, তাহলে 40। 40 ভাগ কত? 3। 40 ভাগ 3 যদি করি 3 × 39, আর 1কে যদি 3 ভাগ করি তাহলে হবে 3 3 এত মিটার। কত হলো? 13.33 মিটার। তাহলে এখানে আরেকটা জিনিস গুণ হবে 13.33 মিটার। দেন সব মিলিয়ে গুণ টুন করে কত পাওয়া যায় রেজাল্ট? 1,56,800 জুল। এটাকেই এক একজন এক একভাবে করতে পারে। বুঝতে পেরেছ? আমি এত জটিল করে চিন্তা না করে আরো সহজ করে বলতে পারতাম, এটা ম্যানুয়ালি করলাম। হ্যাঁ, তুমি এই কাজগুলো করবা, দেখবে একসময় তোমারও মাথায় সহজ চিন্তা ঢুকে যাবে। বাট এটা ঠিকঠাক আছে তো? এখানেই শুধু যদি পানি অর্ধেক তোলার কাজ দিত তাহলে কি হয়ে যেত? 1200 না দিয়ে কত দিতাম এবার? 600। মনে থাকবে? ও, তুমি যদি এই চিন্তা করো যে আমি আয়তন দিয়েছি কিনা, আয়তন দিয়েছি কি? আয়তন দিয়েছি। আমি এই জায়গার মধ্যে কতটুকু পানি আছে? আমি কি সব মিলে আয়তন দিয়ে 1200 পেয়েছি? এবারে তোমার আমি ওই খেলাটাও দিয়েছি যে আমি আয়তনের কোনো ধার ধারিনি, আমি ডিরেক্ট লিখে দিয়েছি এই জায়গার মধ্যে কতটুকু আছে ভাই? 1200 কেজি। ঠিক আছে, তাহলে 1200 কেজি তুলতে হবে না। বুঝলে না? জয়া, তুমি এরকম ভাবে হতাশ ভাবে তাকাচ্ছ কেন? তুমি আরো ক্লাস করবা। হ্যাঁ, খুবই মনোযোগ দিয়ে পড়বা, এবং ঘরে যত ধরনের বইতে যত ধরনের প্রবলেম আছে ওয়ান বাই ওয়ান দেখবা। বুঝতে পারো নাই? আমি ম্যাথমেটিক্সের যে থিওরিটা এখনো ভালো পারি না, ওটা যখন খুব ফ্রেশ থাকে তখন ওয়ান বাই ওয়ান দেখি। কেন জানো? কারণ আমাকে তো এটা পড়াইতে হবে, আমার নিজের আগে ভালো শিখতে হবে। তোমার চিন্তা করো যে তোমার পরীক্ষা যেটা দিতে হবে ওটা অবশ্যই আগে ভালো মতো খুঁটে খুঁটে শিখবা। প্রথমে দেখবা যে একটু কম গতিতে তুমি শিখতে পারছো, তারপরে দেখবা যে তোমার গতি বেড়ে যাচ্ছে, এবং এক সময় তুমি দেখবা যে 5 মাস এরকম প্র্যাকটিস করলে তুমি এত বেশি দ্রুত সব কিছু ধরতে পারছো যেটা আগে চিন্তা করোনি। হ্যাঁ, ঠিক আছে। কোনটুকু? পানি যেখানে রয়েছে সেখান থেকে আমি সরণ ঘটাবো। পানি রয়েছে তার ভর কেন্দ্রে, সমস্ত পানি কোথায় আছে? ভর কেন্দ্রে। তো ভর কেন্দ্রের উচ্চতাটা ভূমি থেকে হিসাব করব, দেন এখান থেকে বাকি দৈর্ঘ্যটা কুয়ার মধ্যে নিয়ে যাব। মনে থাকবে? এই আবার কেউ কোনোদিন ভর কেন্দ্রের উচ্চতা উপরের দিকে হিসাব করো না। ঠিক আছে? ফাঁকা দিকে কি ভর কেন্দ্র থাকবে? তাহলে উপরের দিকে আবার হিসাব করো না যে ভর কেন্দ্র এখান থেকে এতটুকু দূরে আছে তাহলে পরে এতটুকু সরণ ঘটবে। উপরের দিকে এটা করো না। হ্যাঁ,